আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছি আমি সালিহা পারভীন সাথী। ছাত্র জনতার উপর গুলি, হত্যা, আহত ও নিহতের তথ্য চেয়ে সারা দেশে সব সরকারি বেসরকারি হাসপাতাল, কবরস্থান সহ জেলা প্রশাসকদের কাছে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। একই সঙ্গে গণমাধ্যমে চিঠি দেওয়া হয়েছে জুলাই অগাস্টের তথ্য উপাত্ত সংগ্রহের জন্য। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, রোববার ঢাকা মেডিকেলে ছাত্র আন্দোলনে আহতদের অবস্থা পরিদর্শন ও বক্তব্য গ্রহণ করা হয়েছে। ছাত্র নেতাদের সঙ্গে শিগগিরই বসে তথ্য সংগ্রহ করা হবে। তদন্ত শেষের সময় নির্ধারণ করা কঠিন, তবে তথ্য প্রমাণ তাজা থাকতেই একদিনও বেশি সময় নেওয়া হবে না বলেও জানান তিনি। আজকে আমরা বাংলাদেশের সকল জেলা প্রশাসক, সকল পুলিশ সুপার, সকল সিভিল সার্জন, সকল সরকারি এবং বেসরকারি হসপিটালের যারা প্রশাসনে আছেন, দায়িত্বে আছেন, তাদের কাছে চিঠি পাঠাচ্ছি। পাশাপাশি যে সমস্ত বড় বড় কবরস্থান আছে, সেই কবরস্থানের যারা প্রশাসক আছে তাদের কাছেও চিঠি পাঠানো হচ্ছে। যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরগুলোর কাছে আমরা চিঠি পাঠাচ্ছি যে সেখানে কি কি ঘটনা ঘটেছে। তো এইগুলো চিঠিতে আমরা অনুরোধ জানিয়েছি হসপিটালে কতজন আহত নিহত মানুষ গিয়েছিলেন, কতজন চিকিৎসা গ্রহণ করেছেন, কতজন মারা গিয়েছে, তাদের সংক্রান্ত যত চিকিৎসার ডকুমেন্ট আছে এগুলো তদন্ত সংস্থায় সরবরাহ করার জন্য। গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিত হলে ছাত্র জনতার অর্জিত বিজয়ের সুফল মিলবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরা উচিত। সকালে জাতীয়তাবাদী মহিলা দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকীতে রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে এসব কথা বলেন তিনি। এই অঞ্চলে ভারত প্রভুত্ব বজায় রাখতে চায় মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধ এর মাধ্যমে ভারত বাংলাদেশের সম্পর্ক হওয়া উচিত। এটা অন্যতম প্রধান কারণ আমার কাছে যেটা মনে হয় যে ভারত সবসময় একটা প্রভুত্ব একটা রাজনীতি তারা এই দেশগুলোর সঙ্গে পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে করেছে, যেটা ভারতের জন্য শুভ বয়ে আনবে না, পার্শ্ববর্তী দেশগুলোর জন্য শুভ বয়ে আনবে না। সুতরাং পারস্পরিক সম্মানের ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে, পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সেই সম্পর্ক গড়ে তোলা উচিত বলে আমরা মনে করি। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল এই শপথ নিয়েছে যে এবং দেশে আইনের শাসন, জনগণের শাসন প্রতিষ্ঠা করবার জন্য তাদের সংগ্রামকে অব্যাহত রাখবে। যত দ্রুত সম্ভব সংস্কারগুলোকে সম্পন্ন করে তারা দেশে নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করবে। শেখ হাসিনা সরকারের আমলে পাচার হওয়া প্রায় 1 লাখ কোটি টাকা ফিরিয়ে আনতে কার্যক্রম শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। এ কাজের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এফবিআইয়ের একটি দল দুদকে এসেছে। এফবিআইয়ের লিগ্যাল অ্যাটাচে রবার্ট ক্যামেরুন ও সুপারভাইজার স্পেশাল এজেন্টের সমন্বয়ে একটি দল দুদকের মানি লন্ডারিং এবং লিগ্যাল শাখার মহাপরিচালক সহ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন। মানি লন্ডারিং সংক্রান্ত কার্যক্রম, আইন ও পাচার হওয়া টাকা ফেরাতে এফবিআইয়ের সহযোগিতা এবং যৌথ টাস্কফোর্স নিয়ে আলোচনা করছেন তারা। পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে দুদকের সঙ্গে এফবিআই সহ একাধিক বিদেশি আইন প্রয়োগকারী সংস্থার যোগাযোগ চলছে। সাভার ও আশুলিয়ায় নানামুখী উদ্যোগেও থামছে না শ্রমিক অসন্তোষ। গতকালও কয়েকটি পোশাক কারখানায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে আশুলিয়ায় 45টি কারখানায় ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ। রোববার দুপুরে আশুলিয়া টঙ্গিবাড়ি এলাকায় বেশ কয়েকটি পোশাক কারখানায় হামলার ঘটনা ঘটে। এতে অন্তত 40 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি মালিকপক্ষের। এছাড়াও গেল সন্ধ্যায় আশুলিয়ার শিমুলতলিতে আরেকটি কারখানায় বিক্ষোভ করে শ্রমিকরা। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে যৌথ বাহিনী পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। অন্যদিকে বিজিএমইএ বলছে, শ্রমিক অসন্তোষ নিরসনে গত কয়েকদিন ধরে নানা উদ্যোগ নেওয়া হয়েছে।
শেখ হাসিনা সরকারের আমলে পাচার হওয়া প্রায় 1 লাখ কোটি টাকা ফিরিয়ে আনতে কার্যক্রম শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। এ কাজের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এফবিআইয়ের একটি দল দুদকে এসেছে। দর্শক, এই মুহূর্তে দুর্নীতি দমন কমিশনের দুদক কার্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আতিকা রহমান। আতিকা, জানাবেন দুদক কার্যালয়ে এই মুহূর্তে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে আর বিস্তারিত কি কি তথ্য আছে আপনার কাছে? জি ধন্যবাদ। বেলা 1টার সময় এফবিআইয়ের একটি প্রতিনিধি দল দুদকে এসেছে। আপনারা জানেন যে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরপরই কিন্তু বিদেশে যে টাকা, বিপুল পরিমাণ টাকা পাচার হয়েছে সেই টাকা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে এবং ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক এবং রাজস্ব বোর্ড সহ বিভিন্ন এই সংশ্লিষ্ট সংস্থায় কিন্তু টাস্কফোর্স গঠন করা হয়েছে এবং এই টাকা ফিরিয়ে আনার সঙ্গে সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা কিন্তু এই টাস্কফোর্সের সদস্য হিসেবে কাজ করছে এবং দুদকের মানে যেটি বিভিন্ন সময় এর আগে মানি লন্ডারিংয়ের টাকা ফেরত আনার উদ্যোগ নেওয়া হয়েছে এবং 2-1টি ঘটনায় টাকা ফেরত এসেছে, সেটিরই কিন্তু অংশ হিসেবে আজকে কিন্তু এফবিআই প্রতিনিধি দল এসেছে এবং এফবিআই প্রতিনিধি দলের সঙ্গে দুদকের একটি উচ্চ পর্যায়ের একটি কমিটি তারা বৈঠক করছেন এবং বৈঠকের বিষয়ে আমরা যেটুকু জানতে পেরেছি কিভাবে আসলে বিভিন্ন দেশে টাকা গিয়েছে, কি মাধ্যমে, কার মাধ্যমে গিয়েছে, সেটি ব্যাংকিং চ্যানেলে গিয়েছে নাকি কোনো এজেন্সির মাধ্যমে গিয়েছে, কোনো আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে গিয়েছে, এই বিষয়গুলো তারা খতিয়ে দেখবে এবং দুদকের সঙ্গে বিভিন্ন দেশের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্সের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের সঙ্গে যে চুক্তিগুলো রয়েছে সেই চুক্তির আওতায় কীভাবে টাকা ফিরিয়ে আনা যায় এবং বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশ সরকারের যে চুক্তিগুলো রয়েছে, এই আর্থিক খাতের যে চুক্তিগুলো রয়েছে সেগুলোকে আসলে কীভাবে আরেকটু ভালোভাবে দেখে টাকাগুলো ফিরিয়ে আনার জন্য উদ্যোগ গ্রহণ করা যায় সেই বিষয়ে তারা বৈঠক করছেন এবং একই সঙ্গে এই যে বিপুল পরিমাণ টাকা পাচার হয়েছে এটির আসলে পরিমাণ নির্ধারণ করা এবং কোন কোন প্রতিষ্ঠানের মাধ্যমে গিয়েছেন এবং কোন কোন ব্যক্তির মাধ্যমে যারা টাকা পাচার করেছেন তাদেরকে যাতে দোষী সাব্যস্ত করে তাদেরকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় এবং যাদের মাধ্যমে টাকা পাচার হয়েছে তাদের যে সম্পত্তিগুলো বিদেশে তারা টাকা পাচার করেছে এবং বিদেশি সম্পদ গড়েছেন বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে, তাদের সেই সমস্ত দোষী ব্যক্তিদের যে সম্পদগুলো বাংলাদেশে রয়েছে সেই সম্পদগুলো যাতে বিক্রি করতে না পারে সেই উদ্যোগও কিন্তু দুদক থেকে নেওয়া হয়েছে। এফবিআই প্রতিনিধি দলের সঙ্গে কিন্তু আসলে কিভাবে টাকা ফেরত আনা যায়, এটিকে সহজ করা যায়, কতদিন সময় লাগতে পারে এবং টাস্কফোর্সের যেই কার্যক্রমগুলো সেটি তারা অবহিত করবে এবং দুদকের যে আইন রয়েছে মানি লন্ডারিং আইন এবং টাকা ফেরত আনার যে কৌশলগুলো রয়েছে সেই কৌশলপত্র নিয়ে তারা আলোচনা করবেন কি কি উপায়ে তারা টাকা ফেরত আনতে পারবেন। একই সঙ্গে বিভিন্ন সময়ে বিভিন্ন মেয়াদে যে মামলাগুলো হয়েছে মামলাগুলোর আসলে কি পরিস্থিতি রয়েছে এবং মামলাগুলোর কি পরিমাণ টাকা নিয়ে মামলা করা হয়েছে এবং কোন কোন দেশ থেকে টাকা আনা সম্ভব, এই সব কিছু নিয়েই কিন্তু আলোচনা করবে। একই সঙ্গে আপনাকে বলে রাখি যে টাকা পাচার হওয়া টাকা ফেরত আনার বিষয়ে দুদকের যে টিম কাজ করছে তারা কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশ ব্যাংকের যে গোয়েন্দা ইউনিট রয়েছে এবং রাজস্ব বোর্ড সহ বাংলাদেশ ব্যাংকের সঙ্গেও তারা কথা বলেছে এবং বিভিন্ন সময় তারা চিঠি দিয়েছে, চিঠির মাধ্যমে তারা বিস্তারিত জানবেন এবং সে অনুযায়ী তারা ব্যবস্থা নেবেন এবং এফবিআই প্রতিনিধি দল গেলে আমরা হয় তার সঙ্গে যাওয়ার সময় তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং দুদকের সচিবের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। এই ছিল আমার কাছ থেকে দুদক থেকে সবশেষ খবর। ধন্যবাদ আপনাকে। ইতালি দূতাবাসে আটকে থাকা পাসপোর্ট ফেরতের দাবিতে মানববন্ধন করেছে কর্মীরা। সকালে গুলশানের শাহাবুদ্দিন পার্কের সামনে মানববন্ধনে যোগ দেয় কয়েকশো ভিসা ও পাসপোর্ট প্রত্যাশী। তারা অভিযোগ করেন মানববন্ধনে আসা অনেকেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বসবাস করত। ইতালি যাওয়ার ইচ্ছায় তারা দেশে ফিরেছিল। ইতালি থেকে স্পন্সর ভিসা নিয়ে ভিএসএফ গ্লোবালের মাধ্যমে তারা ইতালি দূতাবাস বরাবর পাসপোর্ট জমা দেয়, কিন্তু 1.5 থেকে 2 বছর পার হয়ে গেলেও তারা তাদের পাসপোর্ট ও ভিসা কোনোটাই পাননি। ফলে ইতালি ভিসা ও অন্যান্য দেশের ভিসার মেয়াদ শেষ হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন তারা। ভুক্তভোগীদের দাবি দ্রুত ভিসা দেওয়া হোক অথবা পাসপোর্ট ফেরত দিয়ে তাদের হয়রানি মুক্ত করা হোক। আমার পেপার যদি ঠিক থাকে তাহলে ভিসা তো অবশ্যই দেওয়ার কথা, যেখানে লেখা আছে ওরা 90 দিনের ভিতরে আমাদের ভিসা ফেরত দেওয়া হবে। সেই ক্ষেত্রে আজকে 1.5 বছর যাবত পাসপোর্ট দিচ্ছে না, ভিসাও দিচ্ছে না, কেন? আমি সৌদি আরব ছিলাম গত 23 বছর। আমার যখন স্পন্সর ভিসা পার্মানেন্ট হয়েছে, অরিজিনাল ভিসা আসছে, তখন আমি দেশে এক্সিটে আসি। আমার ওখানে ব্যবসা ছিল, ছিল, আমি সব কিছু ত্যাগ করে বাংলাদেশে আসি। এখন বিবিএক্সে গত 2023 আগস্টের 10 তারিখে আমি ভিসা জমা দিই। তো আজকে মোট 14 মাস 15 মাস হয়ে গেছে তারা ভিসা দেন। বিভিন্ন দাবি নিয়ে এখনও রাজপথে অবস্থান করছে আন্দোলনকারীরা। 6 দফা দাবিতে রাজধানীর 7 রাস্তা মোড় অবরোধ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে মগবাজার, মহাখালী,
খামারবাড়ি, ফার্মগেট, শাহবাগ, কারণ বাজারের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। দর্শক, এই মুহূর্তে রাজধানী ফার্মগেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন তানভীর। তানভীর, জানাবেন রাজধানী জুড়ে যানজট পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, আর এই যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের ভূমিকা কেমন দেখতে পাচ্ছেন? সাথী, দেখেন 5 আগস্ট আসলে স্বৈরাচার পতন অর্থাৎ প্রত্যাশিত স্বৈরাচার পতনের পর এই রাজধানী শহর মনে হচ্ছে যে একটা দাবি পূরণের শহর হয়ে গেছে। আজকে যদি আমি বলি যে এই রাজধানী শহরে আপনি একটু আগে যে নিউজটি বলছিলেন যে গুলশান এলাকায় যারা ভিসা প্রত্যাশী আছে ইটালির, তারা যেমন বিক্ষোভ করছে, আমরা আস্তে আস্তে দেখছিলাম যে মহাখালীতে যে বিআরটি ভবনটি আছে সেখানে আসলে পাঠাও উবার রাইডার যারা আছেন তারা বিক্ষোভ করছেন কমিশন কমানোর দাবিতে। এই পাশে যদি আমি বলি যে 7 রাস্তা, সেই 7 রাস্তায় পলিটেকনিক ইনস্টিটিউটের আসলে ক্রাফট ইনস্ট্রাক্টর বলে, অর্থাৎ যারা আসলে পরীক্ষার খাতা মূল্যায়ন সহ সহযোগিতামূলক কাজগুলো করে থাকে, তারা বিক্ষোভ করছে এবং তারা কিন্তু ওই পাশের রাস্তায় একদম একদম এখন থেকে প্রায় 1.5 ঘন্টা আগে, 1.5 ঘন্টা হলো ওই পাশের রাস্তা পুরো বন্ধ করে দিয়েছে। এবং এখন আমি যে জায়গাটিতে আছি ফার্মগেট, আপনি দেখছেন যে এই যে ফ্লাইওভার যে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে করা হয়েছে যানজট মুক্ত থাকার জন্য, সেই এলিভেটেড এক্সপ্রেস পর্যন্ত কিন্তু এখন জ্যামে পূর্ণ, অর্থাৎ গাড়ি কিন্তু আসলে সেইভাবে নড়তে পারছে না। আপনি বলছিলেন যে আসলে ট্রাফিক পুলিশের ভূমিকা কি, আপনি জানেন যে আসলে 5 আগস্টের পর প্রায় 2 সপ্তাহ, আমি নির্দিষ্ট করে বললে 12 দিন এই রাজধানী শহরে কোনো ট্রাফিক পুলিশ ছিল না। তারপরে তারা যখন ফিরে আসলো, আসলে ফিরে আসার পরে তাদের আসলে কর্মতৎপরতা কিন্তু ওই অর্থে চোখে পড়ছে না, তারা সেইভাবে কিছু করছেন না। আর এই যে যারা আন্দোলন করছেন, এই আন্দোলন থামানোর দায়িত্ব কিন্তু আসলে ট্রাফিক পুলিশের না, সেটা থানা পুলিশের দায়িত্ব। এবং যে জায়গাটিতে মূল আন্দোলন হচ্ছে, আমি বলছিলাম যে পলিটেকনিক ইনস্টিটিউট, সেই পলিটেকনিক ইনস্টিটিউটের কিন্তু একদম ধার ঘেঁষেই কিন্তু তেজগাঁ যে শিল্প থানাটি আছে, সেই থানাটি এবং সেই থানা পুলিশরা সেখানে উপস্থিত আছেন, কিন্তু কোনো রকম ফোর্স তারা প্রয়োগ করছে না। এবং আমি বলছিলাম যে এই যে শহরটি আসলে আন্দোলন পূরণের শহরে পরিণত হয়েছে, সেই যতগুলো আন্দোলন আমরা এই শহরে দেখছি, আমরা কোনো বাহিনী, কোনো সংস্থার কিন্তু আসলে বল প্রয়োগের কোনো বিষয় দেখিনি, কিংবা তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার কোনো বিষয় দেখিনি, যার কারণে কিন্তু দিন শেষে ভুক্তভোগী হচ্ছে এই রাজধানীতে যারা বসবাস করছেন সাধারণ মানুষ। এবং এই সাধারণ মানুষ কিন্তু 5 আগস্টের আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিলেন। নিশ্চয়ই তারা আসলে এই যানজটের শহর কিংবা এই দাবি পূরণের শহর দেখার জন্য সেটি করেননি। যারা আজকে আসলে রাস্তায় জ্যামে বসে আছেন, তারা কিন্তু ঠিক এই প্রশ্নটিই করছেন। তো এই ছিল সাথী আসলে ফার্মগেট থেকে আমার কাছে আজকে শহরের যানজট নিয়ে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ। পাবলিক প্রসিকিউটর ও তদন্ত কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় জামিনে বের হয়ে যাচ্ছে শীর্ষ সন্ত্রাসীরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত 23 শীর্ষ সন্ত্রাসীর মধ্যে পিচ্চি হেলাল ও সুইডেন আসলাম সহ 6 জন এরই মধ্যে জামিনে মুক্ত হয়ে কারাগার থেকে বেরিয়ে এসেছে। আরও জামিন পেয়েই দেশ ছেড়েছে কিলার আব্বাস। শীর্ষ সন্ত্রাসীদের জেল থেকে বের হওয়ার এই প্রবণতা সমাজকে বিশৃঙ্খল করে তুলতে পারে এমন শঙ্কা বিশেষজ্ঞদের। সুমন তানভীরের প্রতিবেদন। প্রকৃত নাম শেখ মোহাম্মদ আসলাম। সুইডেন প্রবাসী এক নারীকে বিয়ে করায় নামের আগে যুক্ত হয়ে যায় সুইডেন। 90-এর দশকে শেরেবাংলা নগর সহ বৃহত্তর তেজগাঁ এলাকার এক তাসের নাম এই সুইডেন আসলাম। 1997 সালে যুবলীগ নেতা গালিব হত্যা মামলার গ্রেপ্তারের পর থেকেই ছিল জেলখানায়। যদিও তার সন্ত্রাসী নেটওয়ার্ক থেমে থাকেনি। ক্রসফায়ারে নিহত পিচ্চি হান্নান সহ তার শিষ্যদের দিয়ে চালান সন্ত্রাসী কর্মকাণ্ড। রাজধানীর আরেক আতঙ্কের নাম কিলার আব্বাস। কাফরুল কচুক্ষেত ইব্রাহিমপুরের অঘোষিত ডন। প্রকাশ্যে 2 ব্যবসায়ীকে গুলি করে হত্যার পর 2003 সালে গ্রেপ্তার হলেও জেলে থেকেই চালাচ্ছেন তার সন্ত্রাসী রাজত্ব। 2015 সালে জেলে থাকা অবস্থায় বাবাও হয় আব্বাস। 19 বছরের কারাবন্দি থেকে 5 আগস্টের পট পরিবর্তনের পর জামিন মিলেছে তারও। ঘনিষ্ঠরা বলছে জামিনের পরপরই দেশ ছেড়েছে সে। তালিকাভুক্ত 23 শীর্ষ সন্ত্রাসীর মধ্যে জামিন মিলেছে ধানমন্ডি বনানী গুলশান এলাকার আরেক আতঙ্ক ইমনেরও। বনানীর ট্রাম্প ক্লাবের সামনে চিত্রনায়ক সোহেলকে গুলি করে হত্যা সহ ডজনের বেশি হত্যা মামলা রয়েছে তার বিরুদ্ধে। জামিন পেয়েছে পুলিশ হত্যা মামলা সহ চিত্রনায়ক সোহেল হত্যা মামলার আরেক আসামি মৌচাক মালিবাগের দাস ফিডম রাসুরও। মোহাম্মদপুরের আতঙ্ক পিচ্চি হেলাল ও হাজারীবাগের শীর্ষ সন্ত্রাসী কিটনও জামিনে মুক্ত হয়ে এখন বাইরে। সামাজিক নিরাপত্তা বিবেচনায় শীর্ষ সন্ত্রাসীদের একে একে কারাগার থেকে বের হয়ে আসাকে অশুভ সংকেত হিসাবেই দেখছেন আইনজীবী থেকে শুরু করে বিশেষজ্ঞরা।
একটা শীর্ষ সন্ত্রাসী সে যখন জামিনের আবেদন করে তখন সেই জামিন যেন না হয় সেটার ব্যাপারে পুলিশ এবং পাবলিক প্রসিকিউটর তাদেরকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। তো পুলিশ তো এখন অপারেশনাল না, আর দ্বিতীয়ত পাবলিক প্রসিকিউটর অনেক জায়গায় তারা কাজ করছেন না, কিন্তু এই সুযোগটা নিচ্ছেন যাদের সাথে আসলে পলিটিক্যাল কোনো সংযোগ নাই, সত্যিকার অর্থে বিভিন্ন মামলার অপরাধী, তারা আসলে কোন যুক্তিতে কিভাবে বের হয়ে আসছেন সেটার জন্য আমরা কোনো প্রেস নোট পাইনি এখনো, অর্থাৎ সরকারি তরফ থেকে কোনো ব্যাখ্যা আমরা এখনো পাইনি। শীর্ষ 23 সন্ত্রাসীর মধ্যে মগবাজারের আরমান, মোহাম্মদপুরের কামাল পাশা ও খিলগাঁয়ের অঘোষিত সম্রাট ফ্রিডম সোহেল বাদে বাকি সবাই এখন দেশের বাইরে। জেলে থাকা বাকি 3 জনও তোড়জোড় শুরু করেছে জামিনের। সুমন তানভীর, RTV, ঢাকা। 8 বছর আয়নাঘরে বন্দি থাকার পর মুক্তি পেলেও নানা শারীরিক সমস্যায় দিন কাটছে ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমানের। তবে সাহস না হারিয়ে আবারও আত্মবিশ্বাস ফিরে পেতে লড়ছেন। সেই সঙ্গে নির্দেশদাতা ও গুমকারীদের দৃষ্টান্তমূলক বিচারও দাবি করেন তিনি। ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ মানবিক ও সম্প্রীতির হবে, এমন প্রত্যাশায় এখন বুক বেঁধে আছেন ব্যারিস্টার আরমান। বাকিটা শুনবো অরণ্য গফুরের রিপোর্টে। 2016 সালের 9 আগস্ট 2 শিশু সন্তান ও পরিবারের সদস্যদের সামনে থেকে অস্ত্রের মুখে তুলে নেওয়া হয় ব্যারিস্টার আরমানকে। এরপর থেকে তার খোঁজ পায়নি কেউ। যুদ্ধাপরাধের মামলায় বিচারাধীন বাবা মীর কাশেম আলীর পক্ষে আইনজীবী হিসেবে লড়াই করায় স্বৈরাচারের চক্ষুশূল হন তিনি। জীবনে নেমে আসে অন্ধকারের নির্যাতন। গাড়িতে উঠে আমার চোখ বেঁধে ফেললো, হাত করে ফেলে ফেললাম। এরপর থেকে আমি আর কিছু দেখতে পেলাম না। এমন একটি কক্ষে তারা রেখে দেয় যেখানে কোনো আলো বাতাস ঢোকে না। 24 ঘন্টা চোখ বেঁধে রাখা হতো, 24 ঘন্টা হাত করে রাখা হতো। বারবার আমি তাদেরকে এই কথাই জিজ্ঞেস করতাম যে আমার বিরুদ্ধে অভিযোগ কি, কেন আমাকে পরিবার থেকে বিচ্ছিন্ন এই অমানবিক অবস্থায় ফেলে রেখেছেন। তার একটা উত্তর দিত উপরের নির্দেশ। ছাত্র জনতার রক্তক্ষয়ী বিপ্লবে 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলে দীর্ঘ 8 বছর পর মুক্ত বাতাসে নিঃশ্বাস নেন ব্যারিস্টার আরমান। কিন্তু এত বছরের নিষ্ঠুর গুমদশা শরীরে রেখে গেছে মারাত্মক প্রভাব। বাইরে যে তরুণরা একটি বিপ্লব ঘটিয়ে ফেলেছেন এটা আমি বুঝতে পারিনি ভিতর থেকে। আমি তো দিন রাত বুঝতে পারতাম না। হাতে ঘা হয়ে হাত ভরে গিয়েছিল। অস্বাস্থ্যকর বদ্ধপরিসের কারণে সারা শরীরে চর্মরোগ ছড়িয়ে পড়েছিল। চোখ অপারেশন হয়েছে। আমার বয়স 40। এই বছরে ছানি পড়ার কোনো স্বাভাবিক কারণে কিন্তু আমার 2 পক্ষের চোখে ছানি পড়ে গিয়েছে। সার্ভিক্যাল স্পন্ডোলাইসিস ধরা পড়েছে, এপিলেপসি ধরা পড়েছে। অস্বাস্থ্যকর এবং আলো বাতাসবিহীন একটা দীর্ঘ 8 বছর থাকার কারণে আমার শরীরে অনেক ধরনের ঘাটতি দেখা দিয়েছে। সুন্দর বাংলাদেশ গড়তে বছরের পর বছর শত শত মানুষকে মৃত্যুর চেয়েও ভয়াবহ যন্ত্রণায় ফেলা গোষ্ঠীকে খুঁজে বের করতে গুম বিষয়ক তদন্ত কমিশনের প্রতি আহ্বান ব্যারিস্টার আরমানের। সব মানুষের মৌলিক অধিকার, সামাজিক অধিকার, ধর্মীয় অধিকার কেউ নিতে পারবে না। আমি কোথায় ছিলাম, কাদের নির্দেশে এটা হয়েছে, এটি সুনির্দিষ্টভাবে এই কমিশন অনুসন্ধান করে বের করবে এবং সেটা জনসাধারণের সম্মুখে প্রকাশ করবে। বিশেষ করে যারা নীতি নির্ধারণী পর্যায়ে জড়িত ছিল তাদেরকে বিচার করা হবে এবং বিচারটা এমনভাবে হবে যেটা জাতীয় আন্তর্জাতিকভাবে স্বীকৃত হবে। সুস্থ হয়ে দেশ গঠনে নিজেও হাত লাগাতে চান ব্যারিস্টার আরমান। আইন পেশায় জড়িত থাকার কারণে জানা যায় যে। অরণ্য গফুর, RTV, ঢাকা। মিয়ানমারের মংডুতে জান্তা সরকার ও বিদ্রোহীদের মধ্যে তীব্র সহিংসতার জেরে গত কয়েকদিন ধরে নাফ নদী ও বঙ্গোপসাগর পার হয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করছে রোহিঙ্গারা। এদের অনেককেই বিজিবি ও কোস্টগার্ড নিজ দেশে ফেরত পাঠাচ্ছে। তবে রাতের আধারে দালালদের মাধ্যমে রোহিঙ্গারা এদেশে প্রবেশ করে টেকনাফ ও উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নিচ্ছেন। গত 1 সপ্তাহে প্রায় 8,000 রোহিঙ্গা এসেছে। তাদের মধ্যে আহত অনেকে স্থানীয় হাসপাতাল, ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। মিয়ানমারের সহিংসতার জেরে আরও প্রায় 40,000 রোহিঙ্গা অনুপ্রবেশের অপেক্ষায় সীমান্তে অবস্থান নিয়েছে। আমি শুনেছি লক্ষাধিক রোহিঙ্গা ইতিমধ্যে এই 15-20 দিনের মধ্যে প্রবেশ করেছে। এটা আসলে ওখানে যারা সীমান্ত রক্ষী বাহিনী আছে, বিজিবি, তাদের আরও পেশাদারিত্বের পরিচয় দেওয়া দরকার আছে। তারা আসলে তাদের কাজগুলো ঠিকঠাকভাবে করতে পারছে না। আমি একজন সীমান্ত জনপদের মানুষ হিসেবে বলছি। এখন যে অবস্থা সৃষ্টি করতেছে, বিভিন্ন অপহরণ বলেন, খুন খারাপি বলেন, সন্ত্রাস বলেন, তারা বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হয়ে গেছে। তো তার মধ্যে যদি আরও রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে তাহলে আমাদের বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ হবে।
দর্শক, কক্সবাজার টেকনাফ থেকে এবার সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী শাহিন শাহ। শাহিন, জানাবেন রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কি উদ্যোগ নেওয়া হচ্ছে? সাথী, প্রশাসনের বিষয়টা দিয়ে যদি আমি শুরু করি, সেটি হচ্ছে আমি একটু আগে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান সুদুরের সাথে কথা বলেছি। তিনি আমাকে যেমনটি বলছিলেন, আসলে যে টেকনাফের 52 কিলোমিটার জুড়ে যে নাপ নদী রয়েছে, সেই নাপ নদীর অনেকটা চ্যালেঞ্জিং। পাশাপাশি যে কোস্টগার্ড এবং যে বিজিবি রয়েছে, তারা কিন্তু লোকবলের অভাবে কিন্তু পর্যাপ্ত টহল দিতে পারছে না। তারপরেও তারা তার প্রশাসন ইতিমধ্যে নির্দেশনা দিয়েছে যে কোনো মূল্যে প্রতিহত করছে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে। যদি আমি একটু পেছনের দিক থেকে বলতে চাই, সেটা হচ্ছে যে চলমান সহিংসতার প্রেক্ষিতে ওখানে যে 70,000 রোহিঙ্গা বসবাস করছে, এর মধ্যে কিন্তু 10,000-এর বেশি রোহিঙ্গা এপারে প্রবেশ করেছে বলে আমাদেরকে রোহিঙ্গা নেতা এবং যারা স্থানীয় জনপ্রতিনিধি রয়েছে তারা কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছেন। পাশাপাশি তবে প্রশাসনের পক্ষ থেকে বলছে ইতিমধ্যে তাদের হাতে 8,000-এর সংখ্যা কিন্তু তাদের হাতে রয়েছে, এর বাকিটা কিন্তু তারা এখনো পর্যন্ত তাদের হাতে পৌঁছায়নি। তবে রোহিঙ্গা নেতারা বলছে যারা রোহিঙ্গা অনুপ্রবেশ করছে এর মধ্যে বেশ কিছু আহত রয়েছে, তারা যেমন হাত নাই পা নেই এরকম রোহিঙ্গাদেরকে কিন্তু বেসরকারি সংস্থা এবং সরকারি হাসপাতালে কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে। কিন্তু এলাকার মানুষ বলছে এভাবে যদি রোহিঙ্গা অনুপ্রবেশ করতে থাকে তাহলে তারা এক ধরনের অশুভ সংকেত পাচ্ছে। পাশাপাশি যে নাপ নদী রয়েছে, যে সীমান্ত পয়েন্ট রয়েছে, বিশেষ করে উখিয়া এবং টেকনাফের বেশ কিছু সীমান্ত রয়েছে, পাশাপাশি বঙ্গোপসাগরের কিন্তু একটি অংশ রয়েছে যেখান থেকে কিন্তু প্রতিনিয়ত রোহিঙ্গারা দালালের মাধ্যমে কিন্তু এপারে প্রবেশ করে চলছে। দালালরা প্রতি রোহিঙ্গা থেকে 20 থেকে 50,000 পর্যন্ত টাকা হাতিয়ে এপারে প্রবেশ করাচ্ছে। তবে তারা জানিয়েছেন এই রোহিঙ্গাদেরকে প্রতিহত করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরো মোতায়েন করা দরকার। বাহিনীরা সাথে এ হচ্ছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার ধনতলা সীমান্তে বিএসএফ এর গুলিতে জয়ন্ত কুমার নামে এক যুবক নিহত হয়েছে। এ সময় আহত হন আরও 2 জন। জয়ন্ত বালিয়াডাঙ্গি উপজেলা ফকিরভিটা গ্রামের মহাদেব কুমারের ছেলে। সোমবার গভীর রাতে ধনতলা সীমান্তে এ ঘটনা ঘটে। গভীর রাতে ধনতলা বিজিবি সীমান্তের মেন পিলার 393 এর পাশ দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ডিঙ্গাপাড়া বিএসএফ সেনার গুলি চালালে জয়ন্তের মৃত্যু হয়। এ সময় আহত হন জয়ন্তের বাবা মহাদেব কুমার সিংহ ও স্থানীয় নিটালডোবা গ্রামের বাংঠু মোহাম্মদ। অন্যদিকে বিএসএফ এর গুলিতে নিহত সন্তানের মরদেহ আনতে গিয়ে গুলিবিদ্ধ হওয়া বাবা মহাদেব কুমার গুরুতর আহত অবস্থায় রংপুরে চিকিৎসাধীন আছেন। এবার রাজধানী মোহাম্মদপুরে চালু হলো সনি স্মার্ট শোরুম। তাজমহল রোডে মোহাম্মদপুর মহিলা কলেজের পাশে সি ব্লকে ফিতা ও কেক কেটে এর উদ্বোধন করেন স্মার্ট টেকনোলজিস ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম। এ সময় তিনি জানান, শোরুমটিতে জাপানের বিশ্ববিখ্যাত ব্র্যান্ড সনির আসল ইলেকট্রনিক্স পণ্য ও সেবা পাবেন গ্রাহকরা। উদ্বোধন উপলক্ষে শোরুমটিতে প্রথম 50টি 43 ও 55 ইঞ্চি সনি টিভি ক্রয়কারী গ্রাহকরা পাচ্ছেন বিশেষ ছাড়। অনুষ্ঠানে সনি ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রধান রিকি লুকাস সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভুটানের কাছে বাংলাদেশে হার মেনে নেওয়া যায় না বলে আফসোস করেছেন জাতীয় ফুটবল দলের সহ অধিনায়ক তপু বর্মন। সকালে থিম্পু থেকে ঢাকা ফিরে একথা বলেন তিনি। দ্রুক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল 8:15 হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে ফুটবল দল। 2 ম্যাচের আন্তর্জাতিক প্রীতি ফুটবল সিরিজে ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে 1-0 গোলে জিতলেও দ্বিতীয় ম্যাচে 0-1 গোলে হেরে বসে বাংলাদেশ। এতে এশিয়া কাপের তৃতীয় রাউন্ডে বাছাই পর্বের যাত্রা কঠিন হয়ে গেছে বেঙ্গল টাইগারদের। হারের জন্য প্রস্তুতির অভাবকে দায়ী করেছেন প্রধান কোচ হাভিয়ের কাব্রেরা। দুপুরের সংবাদ এ পর্যন্ত। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। জেলার সংবাদ বিকেল 5:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।